রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি সুন্দর ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকের ভিডিওটাও ছাদ থেকেই শুরু করেছি, তার কারণ হচ্ছে গতকাল দেখে গেছিলাম অনেকগুলো রেন লিলির কুঁড়ি হয়েছে। তো আজকে কটা ফুল ফুটেছে সেটা দেখার লোভে বলতে পারো সকাল সকাল একটুখানি হলেও ছাদে গেছিলাম। আসলে দেখবে রেন লিলি ফুলটা দেখতে এত সুন্দর লাগে, সবুজের মধ্যে সাদা সাদা ফুল ফুটে থাকে, ভীষণ ভালো লাগে। তো ওই যে গতকাল দেখে এসেছিলাম অতগুলো কুড়ি এসছে, আর তারপর আজকে কতগুলো ফুটেছে, মানে সকাল হতে না হতেই সবার আগে ছাদে ছুটেছিলাম। তো যাই হোক, নিচে এসে ফ্রেশ হয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে, কারণ তোমরা তো সবাই জানো সকালবেলা উঠেই রান্নাঘরে আমার এক প্রকার পুরো যুদ্ধ চলে। মানে এতটুকু মানে বসবো কি, মানে একটু যে মানে হাত পা ছেড়ে একটু যে দাঁড়াবো সেটুকুও সময় থাকে না, পরপর কাজ চলতেই থাকে। তো একদিকে ভাত একদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর আজকে করবো হচ্ছে মুসুরির ডাল। তো সেই জন্য না ডালটা একটু জলে ভিজিয়ে রাখলাম, তাহলে দেখেছি ডালটা ভীষণ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। মানে ডাল সেদ্ধ করার জন্য আলাদা করে কোনো সময়ই লাগে না, মানে একটা কোনো কাজ করতে করতেই কিন্তু ডালটা সেদ্ধ হয়ে যায়। তো সেই জন্য একটু ভিজিয়ে দিয়েছি। আর এদিকে আজকে করব সকালবেলা হচ্ছে চুনো মাছের চচ্চড়ি। অনেক দিন বাদে চুনো মাছটা আনা হয়েছে। আসলে কি বলতো, চুনো মাছটা কৌশিক খেতে ভালোবাসে, কিন্তু এই যে সকালবেলা হুড়োতাড়ার মধ্যে ওই যে সবজি কেটে তারপরে যে চুনো মাছটা রান্না করব না, অনেকটা সময় লেগে যায়। আর অন্যান্য তরকারি হলে না কড়াই বসিয়ে দিয়ে আমি আটা মাখতে যেতে পারি, কিন্তু এই যে চুনো মাছটা আছে এইসবগুলো রান্না করতে গেলে না কড়ার সামনে থেকে খুব একটা বেশি সরা যায় না, সরতে গেলেই কোনো না কোনো একটা গণ্ডগোল হয়ে যাবে। তো এদিকে ডিমটা সিদ্ধ হয়ে গেছে, এবার এই যে মাছটা বসাবো। তো আজকে না মাছটা সব কিছু দিয়ে বলতে পারো ওই বাটি চচ্চড়ির মতো করবো না, মাছটাকে ভেজেই করব। আসলে যদি কি বলো তো, সমস্ত কিছু দিয়ে যদি একবারে জল দিয়ে বসিয়ে দেই না, পরে না ওই মাছ বেছে বেছে বাপিকে দিতে খুব সমস্যা হয়। আর যদি মাছগুলো না একটুখানি ভাজা থাকে তাহলে মাছগুলোকে বেশ আলাদা করে করে বাপিকে দেওয়া যায়। আসলে বাপি তো আলু খায় না, এইবার ওই আলুর থেকে একটা একটা করেই ছোটো ছোটো মাছ বেছে বেছে বাপিকে দেওয়া ভীষণ কষ্টকর হয়ে যায়। তো সেই জন্যেই আর কি ভেজে করা। তো এখানে তো মাছগুলো দেখলে ভেজে নিয়েছি, এদিকে তারপরে আলুগুলো ভেজে নিয়ে বাদবাকি যা ছিল বেগুন টমেটো পেঁয়াজ সমস্ত কিছু একসাথে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। তারপর যখনই জল ছাড়তে শুরু করেছে সবজি থেকে তখনই একটু পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম। আর এখানে মশলার মধ্যে দিয়েছিলাম হচ্ছে সামান্য একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো, আর দিয়েছিলাম হচ্ছে জিরের গুঁড়ো। ব্যাস, এখানে আর কিছু দিতে লাগবে না। আর সমস্ত কিছু দিয়ে যখন সমস্ত সবজিগুলো একটু সেদ্ধ সেদ্ধ হয়ে এসছে, দেখো এখনও আলুগুলো হয়েছে সেদ্ধ, তবে আরও একটুখানি সেদ্ধ হবে। তো সেই মুহূর্তেই আর কি মাছগুলো দিয়েছিলাম, দিয়ে চুপচাপ এগুলোকে ঢাকা দিয়ে ওদিকে চলে গেছিলাম হচ্ছে আটা মাখতে। কারণ এত কিছু সকাল থেকে হচ্ছে এখনও অবধি আমার আটা মাখা হয়নি, আর আটাটা না মাখলে তো কৌশিককে রুটিও দিতে পারবো না। তো ওইদিকে আটাটাও মেখে নিয়েছি, দিয়ে আটাটা একটু রেস্টে রেখেছি, দিয়ে এইদিকে হচ্ছে মাছটা নামিয়ে এদিকে কৌশিকের টিফিন বক্স আগে মাছটা তুলে দিই। আর জানো তো কৌশিকের এটা হচ্ছে নতুন টিফিন বক্স, আগে যে টিফিন বক্সটা দেখতে ওটার ঢাকনাগুলো সমস্ত ফেটে গেছে, আর যার জন্যে দু একদিন তো তরকারি ঝোল সমস্ত পড়ে মানে পুরো একাকার হয়ে গেছিলো। তো যার জন্য আবার একটা নতুন টিফিন বক্স কিনে আনা হয়েছে। কারণ ট্রেনে পথে যাওয়া তো ওই যতই সাবধানে নিয়ে যাক এদিক ওদিক তো টিফিন বক্স হয়, আর সেই দিক থেকে দেখতে গেলে ঝোল টোল পড়ে গেলে ওরই তো খেতে অসুবিধা হবে। তো সেই জন্য একটা নতুন টিফিন বক্স কিনে আনা হয়েছিল। দিয়ে দেখো ওইদিকে হচ্ছে এক সাইডে রুটি করব, তার আগেই কিন্তু এদিকে হচ্ছে ডালটা বসিয়ে দিয়েছি। আর এদিকে ডাল মানে ভালোভাবে সেদ্ধ হতে হতে কিন্তু আমার বাদবাকি সমস্ত রুটিও হয়ে গেছিলো। কৌশিককেও রুটি করে ও আগে বেরিয়ে গেছে, তারপর আমি বাদবাকি রুটি করেছি। যার জন্য বললাম না, এই ডাল যদি একটুখানি মিনিট কুড়িও ভিজিয়ে রাখা হয় না, এত তাড়াতাড়ি ডাল সেদ্ধ হয়ে যায়। আর এমনিই তো মুসুরির ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়।
আর এদিকে হচ্ছে এখন এই যে রুটিগুলো করছি, আর জানো তো সব রুটিগুলো ফুল ছিল না, কারণ এত গরম লাগছিল না, মানে গ্যাসের সামনে দাঁড়িয়ে রুটি করাটা একটা ভীষণ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াচ্ছিল। মানে একবার ঘাম মুছছি, একবার হাত ধুচ্ছি, একবার রুটি করছি, এই করছিলাম আজকে সকালবেলা। এত কষ্ট হচ্ছিলো রুটি কটাকে করতে গিয়ে, আসলে গ্যাসটা তো পুরো হিটে জ্বলে, মানে পুরোপুরি জ্বলে, আর তারপরে তাওয়ার থেকে একটা হিট ওঠে, সব কিছু দিয়ে এত পরিমাণ গরম লাগছিলো কি রুটিগুলোকে তো করতেই ইচ্ছা করছিল না। তাও দেখো রুটিগুলো ওই 2-1টা ফোলেনি, বাট বাদ বাকি সবই ফুলেছে। তো বাদ বাকি সমস্ত রুটিও করে নিয়েছি, দিয়ে এইদিকে দেখো ডালও কিন্তু আমার হয়ে গেছে। আর ডাল বলতে একদমই কম তেলে করেছি, কারণ বেশি তেল দিলে বাপি আবার খেতে পারবে না। তো ডালে আগে যাও বা তেল দিতাম, এখন বলতে পারো ঠিক যেটুকু না দিলে নয়, বলতে পারো 1 চামচ মতো তেল দিয়েছি, কারণ বললাম না বাপি তেলটা অতটা খেতে চাইছে না। দিয়ে সমস্ত কাজ ওদিকে রান্নাঘরের মোটামুটি গুছিয়ে রেখে একটু ছাতুর শরবত বানিয়েছিলাম, কারণ চটজলদি এর থেকে খাবার আর মানে ভালো কিছু হয় না। আর এখন করে জানো তো মুসলিটা রয়েছে, কিন্তু এত গরম পড়েছে না, সকালবেলা দুধটা খেলে অনেক সময় অম্বল হয়ে যাচ্ছে, তো যার জন্য এখন মুসলিটাকে তুলে রেখেছি, এখন চুপচাপ ছাতুর শরবতে ট্রান্সফার করেছি, আরও তাড়াতাড়ি বানানো হয়ে যায়। তবে মুসলি খেলে পেটটা একটু বেশিক্ষণ ভরা থাকে, বাট ছাতুর শরবতটা খেলে না অতক্ষণ ভরা থাকে না। তো চলে এসেছি হচ্ছে উপরে, দেখতেই পাচ্ছ আনলায় কোনো জামা কাপড় নেই, সমস্ত জামা কাপড় চেয়ারে চলে গেছে। তো ভাবলাম আগে জামা কাপড়গুলো গোছাবো, কিন্তু দেখি অনেক জামা কাপড়ই না আমাকে বিছানায় রেখে করতে হবে, সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে হবে না। তো গোছাতে গোছাতে আবার এদিকে চলে এলাম, এসে জানলাগুলো খুলে বিছানাটাকে আগে তুলে নেব, তারপরে বাদবাকি যে জামা কাপড়গুলো আছে, বাদবাকি না বলতে গেলে 2-1টাই গুছিয়েছি, সবটাই পড়ে আছে, তো সেই জামা কাপড়গুলো এক এক করে গুছিয়ে জায়গা জিনিস সব জায়গায় রাখতে হবে। আসলে জামা কাপড়গুলো 2 দিন আগেই কাচা হয়ে গেছে, কিন্তু শরীরটা ভালো ছিল না বলে যার জন্য গোছাতে আমার এতটুকু এনার্জি পাচ্ছিলাম না। তো এবার 2-3 দিন নয় 2 দিন মতো ওইভাবে জড়ো হয়ে পড়ে রয়েছে। তো দেখলাম আজকে না করলে না আমার নিজেরই একটা আলিস্যি লেগে যাচ্ছে, জামা কাপড়গুলো গোছাতেই ইচ্ছা করছে না। তো আজকে সকালবেলা ভাবলাম এইদিকে যতক্ষণ টুকটাক কাজ করছি, তাহলে আর কি জামা কাপড়গুলো গুছিয়ে নেই, তাহলে আর চেয়ারটা ফাঁকা থাকবে, কারণ চেয়ারে যদি ওরকম ঢিবি হয়ে থাকে না, দেখবে দেখতে একদমই ভালো লাগে না ঘরদোর। তো চলো এইবার কাজ করতে করতে তোমাদের সাথে কিছু কমেন্ট শেয়ার করে নিই। আমার গত ভিডিওতে ইসরাত জাহান আইডি থেকে দিদিভাই লিখেছো যে আমার কথা তোমার মনে আছে দিদিভাই, অনেক দিন হলো তোমার ভিডিও দেখিনি একটু ব্যস্ততার কারণে। হ্যাঁ গো, তোমরা যারা মোটামুটি রেগুলারিটি একটুখানি ভিডিও মানে কমেন্ট করো ভিডিওতে, তাদের নামগুলো এমনভাবেই মুখস্থ হয়ে যায় না, একবার দেখলেই কিন্তু মনে পড়ে যায় যে কে নতুন কমেন্ট করেছে আর কারা আগেও কমেন্ট করেছো, তারপরে আবার কমেন্ট করছো। তো এইভাবেই পাশে থেকো, মাঝে মধ্যে অসুবিধা হলেও পরে আবার ফিরে এসো ভিডিওতে। আর কমেন্ট করেছিল হিমালি পাল আইডি থেকে দিদিভাই, তো দিদিভাই লিখেছো দারুণ সাজানো ঘর, থ্যাংক ইউ গো। আর ঈশা সামন্ত আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছো দিদি তুমি যেই বেড কভারটা তোলার সময় যে ছোট কম্বলটা গোছালো ওই রকম আমাদেরও একটা আছে। আসলে কি বলো তো, কম্বলের জায়গায় না বেড কভারও নেওয়া যায়, কিন্তু ওই যেদিনকে না বৃষ্টি টিষ্টি হয় সেদিনকে ফ্যানটা চালালে আমার বড্ড শীত করে, ওই তখন বিছানার চাদরের থেকে মনে হয় কম্বলটাই একটুখানি বেশিই ভালো, কারণ এই কম্বলটা না অনেক পুরনো, প্রায় 5-6 বছর হয়ে গেছে। তো ওটা মানে নামেই কম্বল, সেরকম একটা বেশি আর কি গরম হয় না, তবে বেড কভারের থেকে একটু বেশি গরম হয়, তো যার জন্যে আর বেড কভার বার করি না, এই কম্বলটাই বার করা থাকে, ওটাই যখন দরকার নিয়ে নেই। আর তুমি লিখেছো যে আমার নেল পেনটা খুব সুন্দর লাগছে দেখতে, যাই হোক তোমার ভিডিও খুব ভালো লাগে, অনেক দিন ধরেই দেখে আজ প্রথম কমেন্ট করলাম। ভালো থেকো দিদি, তুমিও খুব ভালো থেকো আর এইভাবেই পাশে থেকো। আর কমেন্ট করেছো অর্পিতা জয়ী আইডি থেকে দিদিভাই লিখেছো যে যা বর্ষা লেগেছে বিছানার চাদরটা সুন্দর, সাদা চাদরে ঘরের লুক পাল্টে যায়। তা যা বলেছো সাদা চাদরে ঘরের লুক পাল্টে যায়, কিন্তু দেখবে সাদা বেড কভার পাতলেই না ওই 5-6 দিন পরে না এমন একটা দেখতে হয়ে যায়, মনে হয় যেন মনে হয় আমি 1 মাস বিছানার চাদর চেঞ্জ করিনি, কিন্তু সেটা আবার রঙিন বিছানার চাদর পাতলে হয় না। তো যার জন্যে মাঝে মধ্যে একটুখানি ঘুরিয়ে ফিরিয়েও পাতি, আর সবসময় সাদা পাতলে না তখন দেখবে আবার সমস্ত বিছানার চাদরগুলোকে এক মনে হবে, তো মাঝে মধ্যে রঙিন মাঝে মধ্যে সাদা একটু যদি ঘুরিয়ে ফিরিয়ে পাতা যায় না, তাহলে দেখবে মানে পুরনো চাদরগুলোকেও নতুন লাগে আর ঘরটাও অন্যরকম দেখতে লাগে। আর বৈশালীনাথ দিদিভাই কমেন্ট করেছো যে তুমি ঠিক বলেছো, মটর ডাল বড় হয় আর ছোলার ডাল তুলনামূলক তাড়াতাড়ি সেদ্ধ হয়। কি জানি, আমি অতটা জানি না, কেন বলো তো, ছোলার ডাল খুব একটা আমাদের বাড়িতে হয় না, আর তারপরে মটর ডালটা আমি করতে চাই না, তার একটাই কারণ ওই প্রেশার কুকারে সিটি দিতে হয়,
তো ওইটা আমার মানে প্রেশার কুকার ব্যবহার করতে একদমই ভালো লাগে না। তো যার জন্য দেখবি আমি ডাল করলেই হয় মুগের ডাল নাই মুসুরির ডালটাই করে থাকি। আসলে ওইগুলো বাটির মধ্যে বলো কড়ার মধ্যে বলো ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে যায়। তো এইদিকে দেখো অনেক জামা কাপড় ছিল, তো যেগুলো বিছানার নিচে দেওয়া সেগুলোকে সব বিছানার নিচে দিয়ে দিয়েছি। আর এখানে বাদবাকি এখন যা জামা কাপড় আছে, কিছু জামা কাপড় যাবে হচ্ছে আলনায় আর কিছু যাবে সরাসরি ওয়ার্ড্রপে। কারণ এখন তো আর সেইভাবে কোথাও বেরোনো হয় না। ওই মানে অতিরিক্ত জামা কাপড় যদি আলনায় রাখা হচ্ছে না, সেই তো ধুলোই পড়বে। তো যার জন্য ঠিক যে কটা জামা কাপড় পরবো সেই কটাই হাতের কাছে রেখেছি, ওই একটা দুটো সেট। বাদবাকি যা আলনায় থাকে সমস্ত কিছু আর কি ঢুকিয়ে দিচ্ছি। আর জানো তো এইদিকে যে জানলাটা দেখতে পাচ্ছি, এই জানলাটা না দক্ষিণ দিকের জানলা, তো মেঘলা হলেও এত সুন্দর একটা হাওয়া দিচ্ছিল না, তো যার জন্য পর্দাটাকে সরিয়েই দিলাম। আর এইদিকে আগে তো দেখতে আমার জামা কাপড় থাকতো, তবে এখন এইদিকে না কৌশিকের ডেলি ইউজের যে জামা কাপড়গুলো আছে সেগুলোই এনে দিচ্ছি। এগুলো না আগে পেছনে থাকতো, কিন্তু পেছনে জামা কাপড় রাখলে একটাই সমস্যা হচ্ছে, ও একটা জামা কাপড় নিতে গিয়ে 3টে জামা কাপড় ফেলছে। তারপর ও নিজের জামা কাপড় নিজে ওখানে খুঁজে পাচ্ছে না। তো সেই জন্য ও সমস্ত কিছু ভেবেছি আস্তে আস্তে না সামনের দিকে রাখবো, নাহলে না গোছানো আলনাটা যদি কেউ এরকম আগোছালো করে দেয় না, ভীষণ রাগ হয়ে যায়। তো ওইদিকে তো বললাম না প্রচণ্ড গরম পড়েছে, মানে মেঘলা বলে আরও যেন একটা ভ্যাপসানি গরম। তো এদিকে জল খাচ্ছি আর কাজ করছি। আসলে গলা এত শুকিয়ে যাচ্ছে না, জল না খেলে আরও কষ্ট হচ্ছে। তো এখন আরও বেশ কিছু টুকটাক জামা কাপড় রয়েছে, সেগুলো যাবে হচ্ছে সব ওয়ার্ড্রপে। তো ওইগুলো তো আগে আনলাই থাকতো, যার জন্য ওয়ার্ড্রপে না ওগুলো সেরকম কোনো পার্টিকুলার জায়গা নেই। তো এখানে বেশ কিছু জামা কাপড় সরিয়ে টরিয়ে আবার সেই মানে যেগুলো আনলাই ছিল সেগুলোর আর কি ওয়ার্ড্রপে জায়গা করছি। বিয়ের পর যখন মানে বিয়ের আগেও দেখেছিলাম যে ওয়ার্ড্রপটা ঘরে ছিল, তখন ভাবতাম এত বড় ওয়ার্ড্রপের মধ্যে কী রাখবো। আর বিশ্বাস করো এখন যত দিন যাচ্ছে ওয়ার্ড্রপ শুধু ভরতেই থাকছে ভরতেই আছে। এখন শুধু মনে হয় যে কবে যে ওয়ার্ড্রপটা ভরে যাবে, তখন আবার কোথায় জামা কাপড় রাখবো কে জানে। আর দেখো তো আমার ঘরে অন্যান্য ফার্নিচার ঢোকানোর মতো আর জায়গা নেই, তো এইটুকু জায়গার মধ্যেই যেভাবে রাখতে হবে। তো আর আমার গত ভিডিওতে সুচরিতা মণ্ডল দিদিভাই কমেন্ট করেছো মাছের রেসিপিটা দারুণ হয়েছে, থ্যাংক ইউ গো। আর কমেন্ট করেছো রোজি আইডি থেকে দিদিভাই, আর কমেন্ট করেছো সিম্পল হাউসওয়াইফ থেকে দিদিভাই, আর কমেন্ট করেছো অনেক দিন বাদে কিউটেক্স কুইন থেকে। তো দিদিভাই লিখেছো তোমার কোলবালিশের কভারের সেটটা তুমি চাদরগুলো কোথা থেকে নাও একটু জানাবে প্লিজ। এগুলো কিন্তু সমস্ত আমাদের লোকাল মার্কেট থেকেই নেওয়া, এগুলো সচরাচর আমি অনলাইনে নেই না। তার কারণ কি বলতো, অনলাইনে কোলবালিশের কভারগুলো পাওয়া যায় না, শুধু মাথার বালিশ, না হলে হয়তো সাথে কোনো কুশান থাকলো, দেখবে কোলবালিশ পাওয়া যায় না, যার জন্য এগুলো আমি সব আমাদের এখান থেকেই কিনি। তো এইদিকে হচ্ছে দেখতেই পাচ্ছ কীভাবে ধুলো পড়েছে, এটা জাস্ট একদিন পরিষ্কার করা হয়নি। তো অনেকেই জিজ্ঞেস করো যে প্রত্যেক দিন কি ডাস্টিং করার দরকার পড়ে, তো দেখো এই দেখলে ধুলোর মধ্যে কিভাবে আঁকা যাচ্ছে, এত ধুলো করে। আসলে বাড়ির পাশেই তো মিল, প্রচণ্ড পরিমাণে ধুলো হয়, তো যার জন্য পরিষ্কার করতেই হয়। না করলে কিছুই না, ওই চারিদিকটা মানে নোংরা নোংরা হয়ে থাকে, তখন আবার দেখতে নিজেরই বাজে লাগবে। তো যখন যেদিন যেটুকু হাতে সময় থাকে, তো তখন সেদিন সেইটুকু করে নিই, কারণ কাজ ফেলে রাখলেই কিন্তু কাজ আস্তে আস্তে জমতে থাকবে, কাজ আর কমবে না। তো যখন যেটুকু ইচ্ছা করে নেওয়াই ভালো, তাতে কাজও কম লাগে আর চারদিকটা পরিষ্কারও থাকে। আর গত ভিডিওতে লোপামুদ্রা দিয়ে লিখেছো আমার তোমার রান্না করাগুলো দেখতে খুব ভালো লাগে, তোমার ভয়েসটাও দারুণ লাগে। কি আর বলবো, আমার তোমার সব কিছুই ভালো লাগে। অনেক ধন্যবাদ দিদিভাই। তুমি প্রথম দিন থেকেই বলতে গেলে পাশে আছো, মানে খুব কম দিনই হয় যেখানে তুমি আমার নতুন কোনো ভিডিওতে কমেন্ট করো না, তো তোমার কমেন্ট পেলে ভীষণ ভালো লাগে। তো এইভাবেই পাশে থেকো। আর আমার গত ভিডিওতে মেমারিজ বাই মি আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছো শাড়ির কালারটাও দারুণ, শাড়ির অর্গানাইজেশনটাও খুব ভালো, থ্যাংক ইউ গো। আর শাড়ির কালারটা দারুণ সেটা তো ঠিকই, তবে পরে কেমন লাগছে সেটা তোমাদেরকে কোনো একটা ভিডিওতে শেয়ার করে দেবো। আসলে বললাম না যেদিনকে বিয়েবাড়ি ছিল সেদিনকে কোনো ভিডিও শ্যুট করিনি, তবে ওই বিয়েবাড়িতে যাওয়ার সময় কিছু ক্লিপ তুলে রেখেছি, সেগুলো শেয়ার করব। তবে ভেবেছিলাম আজকের ভিডিওতেই শেয়ার করব, কিন্তু দেখো আজকের ভিডিওটাও অনেকটা বড় হয়ে গেছে, তো যার জন্য এই ভিডিওতে আর শেয়ার করিনি। তো যেদিন দেখবো ভিডিওটা একটু ছোট হয়েছে সেদিনকে শেয়ার করে দেবো। আর কমেন্ট করেছো আর্মি ফৌজান প্রীতি আইডি থেকে দিদিভাই, আর কমেন্ট করেছো আসিফ ফারজানা আইডি থেকে দিদিভাই, সোনিয়া গুহ, অনন্যা সাহা আইডি থেকে দিদিভাই, শুভ্রা দাস দিদিভাই। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, এইভাবেই পাশে থেকো, কারণ এখন তো আমি আগের মতো আর রেগুলারিটি মেনটেন করতে পারছি না,
তো যবে আবার পারবো তবে দেবো। তবে এত কিছুর মাঝেও তোমরা যে ভিডিও দেখছো, কমেন্ট করছো, তার জন্য ভীষণ খুশি, বিশ্বাস করো। আর তোমাদের এই কমেন্টগুলো পেলে তখন আবার নতুন করে ভিডিও বানানোর ইচ্ছা হয় যে না, এতজন মানুষের ভালোবাসা আর কি, নিঃস্বার্থ ভালোবাসা পাচ্ছি, তো ভিডিও তো আমাকে বানাতেই হবে। আর কি বলতো, এখন তো অতিরিক্ত গরম পড়ে গেছে, একা হাতে সমস্ত কাজ সামলানো, তারপরে নিজেরও শরীরটা ভালো না, তো সব দিয়ে এক এক সময় বিশ্বাস করে মানে এতটাই শরীরটা খারাপ লেগে যাচ্ছে না, মনে হচ্ছে না মানে ফোন ধরে কিছু করি। তো তারপর এই যে চলে এসেছি হচ্ছে নিচে, আর আজকে রান্না হবে হচ্ছে চিংড়ি মাছ। আর কৌশিক যেহেতু চিংড়ি মাছ খায় না, তো সে মানে সেই জন্য কৌশিকের জন্য এই যে কাতলা মাছ রান্না করে দেবো। আসলে আলু পটল দিয়ে চিংড়ি মাছ করব, তো তার মধ্যেই আর কি কৌশিকের জন্য এক পিস ওই কাটা মাছ দিয়ে দেবো, কারণ যেহেতু ও চিংড়ি মাছ একদমই খায় না। ও বলবে আমাকে ডিম করে দাও, তাই ভালো, না হলে আমি নিরামিষ খাচ্ছি কিন্তু আমি চিংড়ি মাছ খাবো না, ও একদমই পছন্দ করে না। কিন্তু আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছে, মানে লাস্ট কবে বাড়িতে চিংড়ি মাছ আনা হয়েছে আমি নিজেও ভুলে গেছি। তো সেই জন্য ওকে বলেছিলাম একটু চিংড়ি মাছ নিয়ে এসে, অনেক দিন করা হয় না। তো আর দেখলে তো আলু পটল দিয়েই চিংড়ি মাছটা করবো। আসলে দেখেছি চিংড়ি মাছের না শুধু আলু দিয়ে দম করার থেকে একটু যদি তার মধ্যে পটল দেওয়া হয় না, খেতে বেশ অন্যরকম সুন্দর লাগে। তো এইদিকে চিংড়ি মাছগুলো সমস্ত ভেজে নিয়েছি, তারপরে এই যে কাটা মাছ তো এক পিসই ছিল কৌশিকের জন্য, ও রাতে খাবে, তো এইদিকে কাটা মাছটাও ভেজে নিয়েছি, তারপরে এদিকে পটলগুলোকে ভেজে নিয়েছি। আর আলু যেহেতু খুব একটা বেশি দেইনি, তো সেই জন্য না পটলগুলো যেই একটু ভাজা হয়ে এসছে তখন দেখো ওই সাইডেই আর কি আলুগুলো দিয়ে দিয়েছিলাম। আর বুঝতে পারলাম না তেলটা আমার কি করে এরকম মানে তেল না, আর ওই কড়ার কাজগুলো কিভাবে এরকম পুড়ে কালো হয়ে গেল। তো যাই হোক, পরে রান্না করতে করতে আবার ছেড়েও গেছিলো। আসলে দেখবে রান্নার সময় কড়া যদি অপরিষ্কার হয়ে থাকে না, বড্ড যেন গা হাত পা জ্বালা করে, মানে এটা আমার তো হয়, আমার শুধু মনে হয় রান্না করব কড়া যেন সবসময় পরিষ্কার সুন্দর পরিষ্কার থাকে। কিন্তু আজকে যে কীভাবে এইরকম হয়ে গেল সেটাই বুঝতে পারিনি। তো এদিকে আলু পটল সমস্ত ভাজা হয়ে গেলে আর যা যা মশলা ছিল সমস্ত কিছু দিয়ে এখানে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপরেই আর কি ওপর থেকে চিংড়ি মাছ আর যে কাটা মাছটা ছিল একসাথেই দিয়ে দিয়েছিলাম, কারণ এক পিস মাছ কি আবার পরে আলাদা করে ঝোলের মধ্যে দেবো, ওই জন্য একসাথেই দিয়ে দিয়েছি। তাও জানো তো, কৌশিককে রাতে বললাম যে তুমি এক পিস চিংড়ি মাছ খেয়ে দেখো, ও খেলো না তো খেলোই না। আসলে কী বলতো, যার যেটা পছন্দ না থাকে সেটা জোর না করাই ভালো। তো এইদিকে আমার সমস্ত মশলা কষিয়ে জল দিয়ে, আর কি ঝোল খুব একটা বেশি রাখবো না, এখন একটু জাস্ট ফোটানোর জন্য জলটা বেশি দিয়েছি। তারপরে দেখো জল কিন্তু অনেকটা কমে এসছে, আর এখন এই যে নামানোর আগে একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। অনেক দিন বাদে করেছিলাম তো এইটা, খেতে কিন্তু খুব ভালো লাগছিল। তো সকাল মানে সেই বলতে পারো 6:30 থেকে রান্নাঘরে ঢুকে যে যুদ্ধটা চলে, এই যে মানে পরের যে বড় তরকারিটা থাকে সেটা যেই হয়ে যায় তখন কিন্তু মনে হয় যাক বাবা, আজকের একটা বড় কাজ শেষ হয়েছে, সেটা হচ্ছে রান্নাঘর থেকে বেরোতে পেরেছি। তো তারপরে ওদিকে রান্নাঘরটার সমস্ত কিছু পরিষ্কার করাও হয়ে গেছে। আর এখানে হচ্ছে ডাব আনা হয়েছিল, আর জানো তো আজকের ডাবটা ওই সবুজ কালারের না, একটু লালচে ভাব ছিল, জলটা এত মিষ্টি ছিল, প্লাস শাঁসটাও একদম পাতলা ছিল, খেতে খুব ভালো লাগছিল। তো তারপর চলে এসেছিলাম হচ্ছে ছাতে, এই গাছটাকে হচ্ছে নতুন করে ভাঙলাম একবার, কি মানে যে বড় গাছটা ছিল তার থেকেই ভেঙেছি। এই গাছটাকে না জলে রাখবো, জানো তো আগেও 2-3বার চেষ্টা করেছি এই গাছটাকে জলে রাখার, কিন্তু হয় না। তো এবার খুব ইচ্ছা করলো যে আর একবার চেষ্টা করে দেখি, হলে হবে না হলে না হবে। আসলে জানি না কেন অন্যান্য সমস্ত গাছ আমার জলে খুব ভালো হয়ে যায়, শেকড়ও নতুন করে বেরিয়ে যায়, কিন্তু এই গাছটা যদি শেকড় সমেতও দেই না, কদিন বাদেই দেখি কেমন কালচে কালচে হয়ে যায়। কিন্তু এদিকে নেটে সার্চ করলে দেখাচ্ছে যে এই গাছটা জলেও ভীষণ ভালোভাবে গ্রো করে, কিন্তু আমার হাতে কেন যে এই গাছটা হয় না আমি সেটাই বুঝতে পারছি না। তো তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকেলের দিকে এই যে বেশ কিছু ফল কেটেছিলাম, তো সেগুলোকেই আর কি বিকেলবেলা খেয়েছিলাম। তারপর সন্ধেবেলা সন্ধে টন্ধে দেওয়ার পর আর একটু কাজ ছিল যেটা আমি সকালে করতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে বেশ কিছু মুদিখানার জিনিসপত্র আর কি কোটোই ঢালতে হবে। আর কি যে জায়গাটাতে থাকে না ওখানে এত জিনিস হয়ে গেছে, মনে হচ্ছিলো যেন কিছু একটুখানি খালি করার দরকার। তো দেখো সমস্ত কৌটো এখানে খালি হয়নি, কিন্তু ওই জায়গাটা খালি করার জন্য কিছু কিছু জিনিসপত্র এখানে ঢেলে নিচ্ছি। মানে মেনলি আমার এখানে চারমগজ আর মুসুরির ডালটাই শেষ হয়েছিল, তারপরে মনে হলো ছোলা বাদামের কোটোগুলো কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে, ওখানে না রেখে এখানে ঢেলে ফেলাই ভালো, সে আজ নাই কাল তো আমাকে ঢালতেই হবে। তো এখানে দেখতেই পাচ্ছ এই 4-5টা মতো কোটো রয়েছে, তো সেগুলোকেই মানে ফিল করে নিচ্ছি।
আর এদিকে হচ্ছে মানে যেটা আরেকটাও দরকার ছিল সেটা হচ্ছে তেলটা ঢালতে হবে। আসলে তেল না আমি সচরাচর ওই জায়গাতে রাখি না, কারণ কখন কিসের সাথে খোঁচাখুচি লাগবে তখন তেলটা পুরো, তার প্যাকেট তেল তো পড়ে গেলে তেলটা তো যাবেই, উপরন্তু জায়গাটাও পুরো মানে নোংরা হবে, আশেপাশের জিনিসগুলোতেও তেল মাখামাখি হয়ে যাবে। তো সেই জন্যে তেলটাকে আগে করে ঢেলেই নিলাম। তো এইদিকে সমস্ত জিনিসপত্র ঢালা কমপ্লিট, এখন শুধু জায়গার জিনিস জায়গায় রাখতে হবে। আর এখন মোটামুটি ওই 7:30 মতো বাজে। তো কি মানে সন্ধেবেলা কী খাবো করতে করতে না মানে ফোনে রিলস দেখছিলাম, ফুচকা, শুধু ফুচকা আসছে। তো তাই জন্য ভাবলাম দেরি করে লাভ নেই, একটুখানি ফুচকাই বানিয়ে ফেলা যাক। তো বাড়িতেই বানিয়েছিলাম এই যে ফুচকা, এখানে ছিল টক জল, আর ওদিকে তো ফুচকা ভেজেও নিয়েছি। আর তারপরে এখন ওই রাত 9টা মতো বাজে, কৌশিক বাড়ি এসছে, এখনই বসে বসে ফুচকা খাওয়া হয়েছে। আসলে কি বলো তো, দেখবি আমাদের ফুচকা খাওয়ার কিন্তু কোনো সময় নেই, যখনই বলো না কেন ফুচকা হাসি মুখে খেয়ে নেওয়া যাবে। তো চলো এই ভিডিওটা এখানেই রাখছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো টাটা আজকের জন্য।